বলুন ম্যাডাম। প্লিজ এভাবে কাঁদবেন না, প্লিজ আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন। আপনি যদি পুলিশের কথার উত্তর না দেন তাহলে আমরা আপনার টিপাইকে খুঁজে বের করব কি করে? কিছুতেই বর্ণালী ব্যানার্জির চোখের জল থামছে না, কথাও জড়িয়ে যাচ্ছে। রূপালী পর্দায় চোখে ভেজলিন দিয়ে কান্না, আর এই কান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে কোনো স্ক্রিপ্ট নেই, কাঁদার দৃশ্য নেই। হয়তো শুটিংয়ের সময় এই কান্নার দৃশ্যটাই রাইট টেক করতে বেশ কসরত করতে হয় পরিচালককে। কিন্তু এখন জনপ্রিয় অভিনেত্রী বর্ণালীর দুচোখ বেয়ে যে নোনতা জলের ধারা নেমেছে সেটা আর্টিফিশিয়াল নয়। ছোট এবং বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ বর্ণালী। মোটামুটি সব বাঙালি বাড়িতেই সন্ধ্যের টিভি সিরিয়ালে বর্ণালীকে সকলেই রোজ দেখেন। সেই কাজ পাগল অত্যন্ত সুন্দরী অভিনেত্রীর সাক্ষাৎকার বেশ কয়েকবার নিয়েছে সুদর্শন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন বর্ণালী ব্যানার্জি। কিন্তু আজ যে ওর এমন রূপ দেখবে সেটা কল্পনাও করতে পারেনি সুদর্শন। দীর্ঘদিন ধরে রং মিলান্তির সম্পাদকও, তাছাড়াও ফিল্মি দুনিয়ার সাংবাদিক। সেই সূত্রেই রূপালী পর্দার খবরাখবর ওর নখদর্পণে, এমনকি স্টুডিও পাড়ার ফিসফাসগুলো ও জানে। টলিউডের সমস্ত ফিল্ম আর্টিস্ট ওকে চেনে। রংমিলান্তি পত্রিকার ফ্রন্ট পেজে একবার বর্ণালীর ছবিও বের করেছিল সুদর্শন, পুজোর সাজে বাঙালিয়ানা এই নামে। তাই বর্ণালীর সঙ্গে পরিচয় ওর প্রায় বছর 4 আগে। কিন্তু এই তথ্যটা জানা ছিল না যে বর্ণালীর একটা বছর 2.5 বাচ্চা আছে। সুদর্শনের কাছে এটা একটা চমকপ্রদ ঘটনা। বর্ণালী ডিভোর্সি এটা জানতো সুদর্শন, কিন্তু বাচ্চা আছে এটা জানা ছিল না। একটা ইন্টারভিউতে বর্ণালী নিজেই বলেছিলেন, তখন সদ্য সিরিয়ালে জয়েন করেছি। প্রথম সিরিয়ালের সেটেই প্রেমে পড়ে যাই রণদীপের। আমার বয়স তখন মাত্র 21। আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই, কিন্তু বছর 2 মধ্যেই বুঝতে পারি অভিনয়টা আমার প্যাশন, আর রণদীপের শুধুই জীবিকার প্রয়োজন। যখন বুঝতে পারছিলাম রণদীপ অভিনয়কে ভালোবাসে না, তখনই একটু কষ্ট শুরু হয়েছিল। তারপর হঠাৎই ও একটা চাকরি পেয়ে গেল। 2 সিরিয়ালের পরেই অভিনয় ছেড়ে দিল। তাতেও কিছু প্রবলেম হয়নি আমার, কিন্তু চাকরিটা পাওয়ার পরে ও জোর করতে লাগলো আমাকে অভিনয় ছেড়ে দিতে হবে। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মিসম্যাচ। তাই কাদা ছোড়াছুড়ি না করে ভদ্রভাবে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নিলাম। এরপর ও ওর জগতে, আর আমি আরো বেশি করে ডুব দিলাম আমার কাজের জগতে। সুদর্শন প্রশ্ন করেছিল, তো আপনি আর বিয়ে করবেন না? ঘর পোড়া গরু তো, তাই ভয় হয়। এই বেশ ভালো আছি। কাজ, হাততালি, সাফল্য বা চূড়ান্ত সমালোচনা আপনাদের পত্রিকার আমি। ঠিক সেই কারণেই স্টুডিও পাড়ার ঘরের লোক রাতুল যখন বলল, সুদর্শনদা কোথায়? এদিকে বড় খবর, শিগগিরই এসো। বর্ণালী ম্যাডামের বাচ্চা হারিয়ে গেছে শুটিং সেটে। তখন বেশ চমকে ছিল সুদর্শন। সাধারণত 24 ঘন্টা স্টুডিওতে চা জলখাবার সরবরাহ করা রাতুল ভুল খবর দেয় না সুদর্শনকে। কারণ সুদর্শনকে চমকদার খবর দিলেই কড়কড়ে নোটটা পেয়ে যায় রাতুল সুদর্শনের কাছ থেকেই। সুদর্শন চমকে জিজ্ঞেস করেছিল, বর্ণালী মানে দেবপ্রিয়ার বর্ণালী ব্যানার্জি? দেবপ্রিয়া বর্ণালীর হিট সিনেমা, ওখান থেকেই ওকে মানুষ বেশি চিনেছে। আরে হ্যাঁ, স্টুডিওতে পুলিশ এসেছে। সুদর্শন আর একটুও দেরি না করে খবরের লোভে পৌঁছে গেছে স্টুডিও পাড়ায়। শুধু কি খবরের লোভে,
নিজের মনকে অবশ্য তাই বলল সুদর্শন। শুটিংটা স্টুডিওতে হচ্ছিল না অফিসার, হচ্ছিল দেবীপুরের একটা বড় বাড়িতে। পরিচালক রাকেশ চৌধুরীর মুভি, ভৌতিক মুভি বলেই অরিজিনালিটি আনার জন্য অমন একটা বাড়ি চুজ করা হয়েছিল। দেবীপুর মানে ওই হুগলি জেলার? হ্যাঁ স্যার, আমরা গত 3 দিন ধরে ওখানে একটা লজে ঘর ভাড়া নিয়ে আছি পুরো টিম। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুটিং চলছিল। বাড়িটার একটু বদনাম আছে, ভূতের বাড়ি বলে লোকে। আমাদের মুভি দক্ষিণের ঘরটার শুটিং চলছিল। হঠাৎই আমি ডায়লগ বলতে বলতেই শুনতে পেলাম টিপাইয়ের ভয়ঙ্কর চিৎকার। আমি অন্যমনস্ক হয়ে গেলাম, সিন কাট হয়ে গেল। রাকেশ বলল, কি হলো বর্ণালী? আমি এদিক ওদিক তাকিয়ে টিপাইকে খুঁজছিলাম। আমার মেয়ে বেলা বসে বসে শুটিং দেখছিল, ওর কোলেই বসেছিল টিপাই। হঠাৎই দেখি বেলা আছে কিন্তু টিপাই নেই। বেলাকে জিজ্ঞাসা করতে ও বলল 2 মিনিট আগে বেলার কাছ থেকে চকলেট চেয়েছে, বেলা দিয়েওছে। তারপর মুহূর্তের মধ্যে কোথায় গেল সেটাও বুঝতে পারছে না। গোটা ইউনিটের সবাই খোঁজাখুঁজি করছিল। ওই বাড়ির বেশিরভাগ ঘর তালা বন্ধ, তালাগুলো জং ধরা। 2-3টে ঘর তালা খোলা ছিল, তাও দেওয়ালে ফাটল ধরেছে, বুড়ো গাছ উঠেছে। ওই 3টে ঘরের উদ্দেশ্যে সবাই ছুটলাম। গিয়ে দেখলাম 3য় নম্বর ঘরে টিপাইয়ের হাতের গাড়িটা পড়ে গড়াগড়ি খাচ্ছে। টিপাই নেই। পরিচালক সহপরিচালক পাশেই ছিলেন। তারা বললেন, সিঁড়িটা অর্ধেক ভাঙা, তবুও আমার টিমের ক্যামেরাম্যান সুরজিৎ কোনো মতে লাইফ রিস্ক নিয়ে ছাদে উঠে দেখে এসেছে, কোথাও নেই টিপাই। এখন প্লিজ আপনারা কিছু একটা করুন। দেবীপুর থানার পুলিশকে আমরা ইনফর্ম করেছি, কিন্তু ওরা তো গা ছাড়াভাবে বলে দিল যে এই চত্বরে সবাই জানে ওটা ভুতুরে বাড়ি, দিনের বেলাও কেউ ঢোকে না। কিন্তু হঠাৎ আপনারা ওর ভেতরে কি করছিলেন, আর আপনাদের পারমিশনটাই বা দিল কে? আপনারা পারমিশন নিয়েছেন কার কাছ থেকে? বর্ণালী তখন নিজের ফোন থেকে টিপাইয়ের সঙ্গে তোলা ছবিগুলো দেখাতে ব্যস্ত মহিলা পুলিশকে। সুদর্শনের কথায় পরিচালক রাকেশ বললেন, ওই বাড়িরই কেয়ারটেকার রতন মল্লিকের কাছ থেকে। উনি বললেন বাবুরা নাকি বহুদিন আগেই বিদেশে চলে গেছেন, ভাইয়ে ভাইয়ে মনোমালিন্যের কারণে এই সম্পত্তিটা বিক্রিও হচ্ছে না। তাই রতনই মাঝে মাঝে এসে একটু পরিষ্কার করে দিয়ে যায়। এতকাল এই বাড়ির নুন খেয়েছে, তাই কৃতজ্ঞতাবশেই করে। আমরা তা সত্ত্বেও ওর হাতে 4,000 টাকা দিয়ে বলেছিলাম যে 3 দিনের শ্যুট আছে। রতন তখন বলেছিল যে টাকা নিয়ে কি করব, আমি একা মানুষ, যা আছে তাতেই চলে যায়। তবুও জোর করতে সে টাকাটা শেষমেশ নিয়েছিল। আর আমাদের শুটিং চলাকালীন একবার ঘন্টাখানেক বসেও ছিল চেয়ারে, একদম বিরক্ত করেনি, দূরে বসে শুধু শুটিং দেখেছিল এবং বলেছিল যে কত বছর পর এবারের উঠোনে মানুষের পায়ের ধুলো পড়ল। তারপর অবশ্য আর আসেনি, এসেই বা করবেটা কি, বাড়িতে তো কোনো মূল্যবান জিনিসও নেই যে পাহারা দিতে আসবে। আচ্ছা একটা কথা বলুন, আপনারা বাড়িটার খবর পেলেন কোথা থেকে? গুগল, মিত্রদের ভুতুরে বাড়ি নামে পরিচিত বাড়িটা। আর আমাদেরও হরর ফিল্ম, তবে বুঝতেই পারছেন বাজেটটা কম, তাই সেট বানানোর একদম খরচাটা আমরা কুলিয়ে উঠতে পারিনি। তাই রেডিমেড জায়গায় শ্যুট করলে আমাদের খরচটা কমে যায়, সেই ভেবেই এগোচ্ছিলাম। বিশ্বাস করুন, আমরা কার্বলিক অ্যাসিড ছড়িয়ে নিয়েছিলাম। আর তাছাড়া বিকেলের পর কিন্তু আমরা শুটিং কন্টিনিউ করিনি, যা হতো ওই সূর্যের আলো থাকতে থাকতেই। কী করে যে এমন অঘটনটা ঘটলো সেটাই বুঝতে পারছি না। টিমের প্রত্যেকের মুখেই দুশ্চিন্তা। বর্ণালীর মেকআপ বিহীন মুখ, চোখ দুটো কেঁদে ফুলে গেছে। সুদর্শনের যে বর্ণালীর প্রতি একটু হলেও দুর্বলতা আছে, সেটা এর আগে ও নিজে টের পেয়েছে। কিন্তু সাংবাদিকের নিরপেক্ষ থাকা উচিত ভেবেই নিজের দুর্বলতার কথা কোনোদিনই প্রকাশ করেনি সুদর্শন। সত্যি বলতে কি, এই সাংবাদিকতার কারণেই ওরও প্রেমে বিরতি পড়েছে। তাই বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছেটুকুও অবশিষ্ট নেই। মা প্রায়ই আক্ষেপ করে ছেলেটা বিয়ে করলো না বলে। সুদর্শনের কলিগরা বলে ওর নাকি মহিলাতে অ্যালার্জি।
সেই সুদর্শন যেদিন প্রথম বুঝেছিল বর্ণালীর প্রতি ও একটু হলেও দুর্বল হয়ে পড়েছে, সেদিন নিজে ইন্টারভিউ নিতে না এসে টিমের ছেলে অশোককে পাঠিয়েছিল। কিন্তু আজ এমন একটা খবর শুনে না এসে থাকতে পারেনি। না, শুধু ফিল্মি দুনিয়ার টিআরপি বাড়ানোর জন্য নয়, বর্ণালীর বিষয়টা দেখবে বলেই। পুলিশ তখনও নানান রকম প্রশ্ন করছিল। সুদর্শন বর্ণালীর পাশে গিয়ে বসে বলল, একটা অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন করব, যদি ইচ্ছে না হয় উত্তর দেবেন না। বলুন। আপনার কোনো সন্তান আছে বলে তো আমি জানতাম না। মানে ইন্টারভিউতে কখনো বলেননি টিপাইয়ের কথা? আমার নিজের গর্ভের নয় হয়তো, কিন্তু টিপাই আমারই সন্তান, আমার দাদার বাচ্চা। বাচ্চা হতে গিয়েই বৌদি মারা যায়। দাদাও কেমন একটা বিচ্ছিন্ন হয়ে যায় সংসার থেকে। টিপাইকে আমি আর মা মানুষ করি। টিপাই আমাকে পিসিমণি নয়, মা বলেই ডাকে। ও আমার সন্তান, ওর জন্যই দিনরাত পরিশ্রম করে চলেছি। মা একটু অসুস্থ থাকায় টিপাইকে আমার বাড়িতে এনে রেখেছি কয়েক মাস হলো। আউটডোরে শুটিং থাকলে ওকে সঙ্গে করে নিয়ে যাই, সঙ্গে বেলা যায় ওকে দেখাশোনা করতে। আমাকে ছাড়া থাকতে পারে না ও টানা 3-4 দিন, সেই জন্য এবারেও নিয়ে গিয়েছিলাম। দেখুন, পুলিশ বা আপনার মুভি টিমের উপরে আমার একেবারেই ভরসা নেই। এদের কাজের পদ্ধতি তো এতদিন ধরে দেখছি, তাই কত দেরিতে যে তদন্ত শুরু করবে সেটা বলা মুশকিল। তার থেকে চলুন আমি আর আপনি দুজনে যাই ওই বাড়ি। টিপাই বাচ্চা ছেলে, হয়তো কোনো অলিগলিতে ঢুকে পড়ে আর বেরোতে পারছে না। বর্ণালী আর এক মুহূর্ত দেরি না করে কাঁধে ব্যাগটা নিয়ে বললেন, চলুন। বেলা, চাবি নিয়ে তুমি বাড়ি চলে যাও। মা ফোন করলে এখনই টিপাইয়ের কথা কিছু বলবে না, যা বলার আমি বলবো। সুদর্শনের গাড়িতে উঠেই বর্ণালী বললেন, প্রচণ্ড ভয় পেলে যে চিৎকারটা করে বাচ্চারা, সেটাই করেছিল টিপাই। আর ও ভয় পেলে চিৎকার করে মা বলে, আমায় ডাকে তখন। মাঝে কোথাও দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করে নেবেন? টিপাইও তো কিছুই খায়নি, ওকে খুঁজে পাই তারপর খাবো। না খেলে খুঁজবেন কি করে? মাথা ঘুরে পড়ে গেলে তখন আরেক বিপদ। আরেকটা কথা বলি, আমার বাবা বলতেন বিপদের সময় একটাই কাজ মন দিয়ে করতে হয়, মাথাটাকে প্রচণ্ড শান্ত রাখা। শান্ত মাথার ভাবার ক্ষমতা বেশি, আর মাথা তখনই শান্ত থাকে যখন শরীরটা সাথ দেয়। আচ্ছা, আপনি হঠাৎ আমার উপকার করতে এলেন কেন? এটা অবশ্য ঠিক, ইদানিং কেউ উপকার করতে চাই বলে হাত বাড়ালেই ভয় করে, মনে হয় কোনো অভিসন্ধি নেই তো। কিন্তু এক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন বর্ণালী, আমি সুন্দরী মহিলার সুযোগ নেব না। তবে হ্যাঁ, টিপাইকে খুঁজে পাওয়ার পরে মা আর ছেলের একটা ছবি দিয়ে 4 পাতা স্টোরি করার অনুমতি দিতে হবে। টিপাইকে খুঁজে দিন, শুধু আপনাকে 6 পাতা স্টোরি করার অনুমতি দেব। সুদর্শন হাইওয়েতে একটা ধাবার ধারে গাড়িটা দাঁড় করালো। বর্ণালীর অনিচ্ছা সত্ত্বেও জোর করে ওকে খাওয়ালো, নিজেও খেয়ে নিল। দেবীপুরে ওই বাড়িটার সামনে যখন ওরা পৌঁছালো, তখনও সূর্যটা আকাশে দোল খাচ্ছে। দস্যি ছেলেকে যেমন তার মা ডাকলেও সে খেলা ছেড়ে কিছুতেই যেতে চায় না, ঠিক তেমনই বাড়ির পথে পাড়ি দিয়েও বাড়িতে ঢোকার আগে আর একটু খেলে নিচ্ছে। এখনই ঝপ করে সন্ধে নামবে বোঝা যায়। সন্ধ্যের আগেই ওই বাড়িতে ঢোকার ইচ্ছে ছিল সুদর্শনের, তাই দেবীপুর থানায় না গিয়ে সোজা বাড়িতে গেছে। একবার কি থানায় ইনফর্ম করা উচিত যে আমরা এসেছি? ওরা যদি পেতো তাহলে নিশ্চয়ই কলকাতা পুলিশকে জানাতো। আর আপনার নাম্বার ওরা নিয়ে গেছে, তার মানে এখনও টিপাই মিসিং। চলুন, সময় নষ্ট না করে ভিতরে ঢুকি।
বাড়িতে গেট বলতে পেল্লায় দুটো কাঠের দরজা, তাতে লোহার কারুকার্য। দরজাটা এই মুহূর্তে বন্ধ, না তালা নেই, শুধু বন্ধ আছে। আচ্ছা, আপনারা যে রতনের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন, ওকে পেলেন কোথায়? রাকেশ প্রথম একা এসেছিল। সেদিন এই বাড়ির উঠোনে রতন বসেছিল। ওকে জিজ্ঞাসা করতে ও এটা বলেছিল, অসুবিধা নেই, পড়েই থাকে এই বাড়ি। তারপর আমরা যেদিন এসেছিলাম ওর হাতে কিছু টাকা দেওয়া হয়, তারপর আমরা ঢুকে পড়ি। 3 দিন ছিলাম এখানে। একটা জনপ্রাণীকে ঢুকতে দেখিনি বাড়িতে। সব জায়গায় শুটিংয়ের লোকজন এসেছে শুনলেই সর্বত্র প্রচুর মানুষ ছুটে আসে শুটিং দেখতে। সুযোগ পেলে আর্টিস্টদের সঙ্গে সেলফিও তোলে। এই প্রথম আমরা এসেছি জানার পরও এই বাড়িতে একটা বাচ্চাও উকি দেয়নি। রাকেশ বলেছিল, যাক, নিশ্চিন্তে কাজ করা যাবে এখানে। তার মানে রতন এখানে থাকে না, মানে মানে এটা ওর বাড়ি নয়, আশপাশেই থাকে হয়তো। সে পরে খোঁজা যাবে, এখন চলুন না, আলো থাকতে থাকতে ভিতরটা দেখেন। দরজাটা বেশ ভারী। সুদর্শন জোরে ঠেলার পরেও পুরোটা খুলল না, সামান্য ফাঁক হলো মাত্র। আরেকবার ঠেলতেও গোটাটা খোলেনি। একটা মানুষ ঢোকার মতো জায়গা হলো। আগের দিন টিমের 4 জন ধাক্কা দিয়ে খুলেছিল। আমাদের একজন করে ঢোকার জায়গা হয়ে গেছে, আসুন। সুদর্শন আগে ঢুকলো, তারপর বর্ণালী। বিশাল উঠোনওয়ালা জমিদার বাড়ি। উঠোনটা বেশ পরিষ্কার আছে, কেউ রীতিমতো পরিষ্কার রাখে, কারণ সদ্য গতকাল শুটিং পার্টি এখান থেকে গেছে। একটা টুকরো নোংরা নেই উঠোনে। সুদর্শন এদিক ওদিক তাকাচ্ছিল সবটা দেখে নেওয়ার জন্য। ঠিক তখনই বেশ জোরে কেঁচ করে আওয়াজ হয়ে মেইন দরজাটা বন্ধ হয়ে গেল। বর্ণালী হয়তো টিপাইয়ের জন্য অন্যমনস্ক, তাই খেয়াল করল না। সুদর্শন বেশ অনুভব করছে বাড়িতে কেউ একজন ঢুকলো, তারপর বন্ধ করে দিল দরজাটা। পেছন ফিরে দেখা উচিত কি, কিন্তু সুদর্শনের কেমন যেন অস্বস্তি হচ্ছে। পা দুটো বড্ড ভারী লাগছে আচমকা। কেউ যেন জোর করে চেপে ধরে রেখেছে পা দুটো। এত জায়গায় গেছে সাংবাদিকতার কারণে, তাই স্বাভাবিকভাবেই সাহস কিছু কম নেই ওর। তারপরেও এমন একটা অদ্ভুত অনুভূতির সঙ্গেও পরিচিত ছিল না একেবারে। একটা লাঠির আওয়াজ ক্রমশ এগিয়ে আসছে। টুকটুক করে লাঠি ঠুকে কেউ একজন হাঁটছে, যে ডান পাটা একটু ঘষে হাঁটে। পেছন ঘোরার অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো সুদর্শন। বর্ণালী ওর থেকে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। সুদর্শনের সামনে এসে দাঁড়ালো একজন বছর 70-এর বৃদ্ধ, হাতে লাঠি, চুলগুলো সব সাদা, পরনে পাজামা আর ঢোলা পাঞ্জাবি। বিরক্তিসূচক গলায় বলল, আপনারা কারা? হ্যাঁ, না 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 না, শুটিং করতে দেব না, শুটিং করতে দেব না। যান এখান থেকে, যান। বড় কর্তা বড় গিন্নি রাগ করেছেন খুব। রতন কাকা, আমার ছেলেটা হারিয়ে গেছে এই বাড়িতে, তাই খুঁজতে এসেছি। ঘোলাটে চোখে তাকালো রতন, ফিসফিস করে বলল, ও ছেলে আর আপনি খুঁজে পাবেন না। কেন খুঁজে পাবে না কেন? আপনি তো এ বাড়ির কেয়ারটেকার, আপনিই তো অনুমতি দিয়েছিলেন এখানে শুটিং করা। তাহলে এ বাড়ি থেকে বাচ্চা হারিয়ে গেলে তার দায় আপনি সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারেন না। রতন অদ্ভুতভাবে তাকিয়ে আছে সুদর্শনের দিকে। ওর চোখের দৃষ্টিতে কেমন একটা শিরশিরে অনুভূতি হচ্ছে সুদর্শন। তো তো আমার নামে তোমার কাগজে লিখে দিও। পারলে পুলিশে দাও, আমায় পুলিশে দাও। বর্ণালী এসব বচসা দেখে হন্তদন্ত হয়ে এসে রতনের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বললেন, টিপাই আমার ছেলে, ওকে ছাড়া আমি বাঁচবো না। রতন কাকা, আমায় সাহায্য করুন। কোথায় ও? বর্ণালীর চোখের জলে বুড়োর মুখের ভাঁজ হওয়া চামড়ায়
অল্প হলেও করুণা ফুটে উঠল। একটু গম্ভীর স্বরে বলল, টিপাই ভালো আছে, ও যত্নে আছে, তোরা বাড়ি ফিরে যাও। বড় বৌরানী ওকে খুব আদরে রেখেছেন। মানেটা কি? কি বলছে লোকটা? বাচ্চাটা বর্ণালী, তাকে না নিয়ে বাড়ি চলে যাবে ওরা? বাচ্চাটা কোথায় বুড়োটা সব জানে, কিছুতেই বলছে না। পুলিশের রুলের বাড়ি কয়েক ঘা পড়লেই বুড়োর সব গল্প বেরিয়ে যাবে। সুদর্শন বলল, তো বাচ্চাটা কোথায় আছে আমাদের দেখানো যাবে? বর্ণালী কেঁদেই চলেছেন, আর এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো তাকাচ্ছেন, ভাবছেন এই বুঝি টিপাই মা বলে ডেকে উঠবে। রতন সুদর্শনের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো, শীতল গলায় বলল, দেখে কি লাভ, যাবে না আপনাদের সঙ্গে? উঠোনে দাঁড়িয়েই সুদর্শন অনুভব করল ঝপ করে সন্ধে নেমে গেছে। এ বাড়িতে আকাশ ছাড়া আর কোথাও দিয়ে আলো ঢোকে না। আকাশের আলো নিভে গেলেই এ বাড়ি থমথমে অন্ধকার হয়ে যায়। ফোনের ফ্ল্যাশ লাইট অন করল সুদর্শন। দোতলায় যেতে হবে, বড় বৌরানীর ঘর দোতলার কোণে। রতন আগে আগে চলল লাঠি ঠুকে ঠুকে, পেছনে সুদর্শন, শেষে বর্ণালী। রাকেশ ঠিকই বলেছিলেন, সিঁড়ি বলে কিছুই নেই। সব সিঁড়িরই দুটো দিক ভেঙে গেছে। যেটুকু অবশিষ্ট আছে তাতে দুটো পা একসঙ্গে দিয়ে ওঠা যায় না। সিঁড়িতে রীতিমতো ঝোপ হয়ে গেছে ফার্ন জাতীয় গাছের। সাবধানে বর্ণালী। সাবধানে যাচ্ছি। দোতলার বারান্দাটা বেশ লম্বা, একটানা লম্বা বারান্দা। কেউ একটা গুনগুন করে গান গাইছে। সুদর্শন কান পেতে শুনল। খুব মিষ্টি গলায় সুর করে কেউ গাইছে। এ বাড়িতে মানুষ থাকে না বলেছিলেন রাকেশ। 3 দিন ধরে ওরা শুটিং করেছেন, জনপ্রাণী ছেড়ে একটা বেড়াল অব্দি দেখতে পাননি। অথচ গানটা তো ওই দোতলার কোনো ঘর থেকেই আসছে। যদিও সব ঘরগুলোই বন্ধ রয়েছে, বাইরে থেকে তালা ঝুলছে, জং ধরে গেছে সব তলায়। একতলায় তবুও 3টে ঘর খোলা পড়ে আছে, দোতলায় সব বন্ধ। বারান্দার ওপরে ভাঙা ঝাড় লণ্ঠন বা কোথাও শ্বেত পাথরের টেবিল 3 পায়ের ওপরে হেলে দাঁড়িয়ে আছে, যদিও পাথরের রং আর শ্বেত নেই। রতন একটা কথা বলছে না, শুধু পা টেনে যাওয়ার আওয়াজ। নিস্তব্ধ পরিবেশ, ঝিঝিরাও ডাকছে না। এই রতনের পা ঘষা, লাঠির টুক টুক আওয়াজকে ছাড়িয়ে ছড়ার সুরের গানটা আরেকটু জোরে হলো। আতরের গন্ধ পাচ্ছ? আতর না ধূপ এখনো বুঝতে পারিনি, তবে গন্ধটা একটু তীব্র। আমার পায়ের উপর থেকে কিছু একটা সরে গেল। ঠান্ডা একটা অনুভূতি পেলাম। দিনের আলোয় আসা উচিত ছিল, এখন আর ফেরত যাওয়ার উপায় নেই। একটা বাচ্চার ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেল ওরা। বর্ণালী সুদর্শনের হাতটা চেপে ধরল। সুদর্শন বুঝল এটাই টিপাইয়ের গলা। বারান্দার শেষ প্রান্তে এসে রতন বলল, এই ঘরেই থাকেন বড় বৌরানী, উনি আপনার ছেলেকে মানুষ করবেন। গোটা বাড়ি নিশ্ছিদ্র অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। পরিচালক রাকেশ বলেছিলেন
তাহলে এই দরজার ফাঁক দিয়ে আলো কোথা থেকে আসছে? বর্ণালীর হাত ঘামছে, কাঁপছে তীর করে। অনুভব করতে পারছে সুদর্শন। আসুন। দরজাটা খুলতেই ধূপের গন্ধটা এসে ঝাপটা দিল নাকে। জুন ফুলের সুবাস। বিশাল বড় ঘর, ওপর থেকে ঝুলছে ঝাড় লণ্ঠন, মাঝে একটা বিশাল পালঙ্ক। নিখুঁত সাজানো একটা ঘর। আমাদের বড় বউরানী। বর্ণালী দেখল এক গা গয়নার রূপালি পাড় তসরের শাড়ি পরে এক মহিলা বিছানায় শুয়ে থাকা টিপাইয়ের মুখে নাক দিয়ে কি যেন শুঁকছেন। বাচ্চাদের মুখে একটা দুধ দুধ গন্ধ থাকে না, ওটা বউরানীর খুব প্রিয় গন্ধ। ওটাই শুকছেন হয়তো। আরও ছোট বাচ্চার আরও বেশি গন্ধ থাকে। টিপাইয়ের যেহেতু বছর আড়াই বয়স, তাই ওই গন্ধের তীব্রতা কমেছে। তবে টিপাইয়ের প্রিয় খাদ্য এখনো দুধ, তাই গন্ধটা ওর মুখে অল্প হলেও পাচ্ছেন মহিলা। প্রাণ ভরে যেন শ্বাস নিচ্ছেন। মহিলার মুখটা দুর্গা প্রতিমার মতো, কিন্তু কপালে বা সিঁথিতে সিঁদুরের রেখা নেই। সম্ভবত অবিবাহিত বা বিধবা। আমরা এই কদিন যে ছিলাম, ইনি যে এখানে থাকেন বুঝতে পারিনি তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, লাইটগুলো জ্বলছে কি করে? ভদ্রমহিলা টিপাইকে কোলে তুলে নিলেন, বারবার কানের কাছে বলেই চলেছেন, মা ডাক, ডাক মা বলে ডাক আমায়। টিপাই অপলক তাকিয়ে আছে। অচেনা লোকের কোলে ও কোনোদিনই থাকে না, তাই ফুপিয়ে কেঁদে চলেছে। মহিলার চোখ দুটো আচমকা রক্তের মতো লাল হয়ে উঠল। নিজের গলা থেকে 3টে সোনার হার খুলে টিপাইয়ের গলায় পরিয়ে দিয়ে বললেন, এবারে মা বলে ডাক। ও কারণে এভাবে টিপাইকে কষ্ট দিচ্ছে কেন? চুপ, কথা নয়, আগে দেখুন বিষয়টা। মহিলা হাত থেকে সোনার চুড়ি খুলে টিপাইয়ের ছোট্ট ছোট্ট হাতে পরিয়ে দিলেন। সেটা টিপাইয়ের হাত থেকে খুলে পড়ে গেল নিচে। টিপাইকে রেগে মেগে বিছানায় ঠুকে বসিয়ে দিয়ে বললেন, মা বলে ডাক আমায়, ডাক মা বলে। টিপাই যেহেতু ডাকছে না, ক্রমশ অসহিষ্ণু হয়ে যাচ্ছেন মহিলা। উত্তেজনায় চুলের খোঁপাটা গেল খুলে, কোমর অব্দি চুল ছড়িয়ে গেল। কথা নেই বার্তা নেই, মহিলা আচমকা ঘুরে ঘুরে নাচতে শুরু করলেন। দেখ নাচ দেখ, তোরা তো পুরুষ মানুষ, নাচ গান বাইজি তোদের বেশি পছন্দ। দেখ দেখ আমি কেমন নাচতে পারি, দেখ। এবারে চলুন, বউরানী এখন কিছুক্ষণ নাচবে। যাবো মানে? আমার টিপাইকে না নিয়ে আমি কোথাও যাব না। পিছনে ঘুরে দেখুন। সুদর্শন পেছনে ঘুরতেই দেখল দুটো হাড় গিলে লোক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লোক দুটো এতটাই রোগা যে ওদের উপস্থিতি বুঝতেই পারেনি সুদর্শন। রতনের দিকে তাকিয়ে বলল, ওরা কারা? ওরা বড় বউরানীর লেঠেল। ওরা কোনোদিন এ বাড়ি ছেড়ে বউরানীকে ছেড়ে যায়নি। দীর্ঘদিন ওরা না খেয়ে থেকেছে, তবুও ছেড়ে যায়নি। তো ওরা কি করবে? আমাদের মারবে? মারবে না তো, শুধু বেঁধে রাখবে। বউরানীর নাচের সময় কেউ বিরক্ত করলে তাকে বেঁধে রাখে এরা। সুদর্শন দেখল দুটো হাড় গিলে চেহারা ওদের কাছে এগিয়ে আসছে। বর্ণালী ভয়ে চোখ বন্ধ করে নিলেন। ডিগডিগে রোগা লোকগুলো এসেই সুদর্শনের মুখ শুঁকতে লাগল। ওদের গা থেকে একটা পচা বিশ্রী গন্ধ আসছিল। সুদর্শনের মনে হলো বমি হয়ে যাবে।
সরে যাও দরোয়ান রঘুনাথ, সরে যাও। রতনের কথায় ওরা সরে দাঁড়ালো। জমিদারি চলে গেছে বহুদিন, শেষ বংশধর চলে গেছে বিদেশে। এরা যেহেতু এদের বাড়ির নুন খেয়েছিল, তাই রঘুনাথ আর শিবনাথ দুজনে বাড়ির মাটি ছেড়ে যেতে পারেনি কখনো। দীর্ঘদিন অনাহারে থেকেছে, তাই খাবারের গন্ধ পেলেই উত্তেজিত হয়ে যায়। সুদর্শন ভাবল, ধাবায় ওরা রুটি, তড়কা আর চিকেন খেয়েছিল, এরা এখনো সেই গন্ধ পাচ্ছে কি করে? এরা কি জীবিত আছে নাকি মৃত? রতনকে জিজ্ঞাসা করতেও সাহস হচ্ছে না, তবু এ বাড়িতে ওই একমাত্র সুস্থভাবে কথা বলছে। চলুন, আপনাদের নিশ্চিন্তে বাইরে অবধি পৌঁছে দিয়ে আসে। আমার ছেলে টিপাই। নিজে চোখেই তো দেখলেন, ও যথেষ্ট ভালো আছে। এখন চলুন। সুদর্শন বর্ণালীর হাতে চাপ দিয়ে বলল, আপনি বেরিয়ে চলুন। বর্ণালী ওর হাত ছাড়িয়ে সোজা উদ্ভ্রান্তের মতো ছুটলেন ওই বৌরানীর ঘরের দিকে। বাইরে থেকেই জোরে ডাকলেন, টিপাইও ঘর থেকেই ডাকলো। সুদর্শন চোখের সামনে দেখল বৌরানীর নাচ থেমে গেল। টিপাইকে ধরে বুকের মধ্যে নিয়ে বললেন, আরেকবার ডাক মা, আরেকবার ডাক। টিপাই বর্ণালীর দিকে তাকিয়ে ডাকলো, সুদর্শন পাশ ফিরে দেখল রতন নেই। রোগা লোক দুটো এসে ওর মুখের কাছ থেকে ঘ্রাণ নিতে শুরু করেছে। সুদর্শনের বমি উঠে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। কেউ যেন বরফ শীতল হাত দিয়ে ওর গলাটা টিপে দম বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। সুদর্শন আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর, কিন্তু ওর নাকে একটা পচা গন্ধের ছাপটায় দমটা বন্ধ হয়ে যাচ্ছে। বর্ণালীর গলাটা মৃদু শুনতে পাচ্ছে, মৃদু কানে আসছে। চোখে সূর্যের আলো পড়তে চোখ মেলল সুদর্শন। গোটা গায়ে অসহ্য ব্যথা। একটা পোড়ো বাড়ির ভাঙা বারান্দায় পড়ে আছে ও। ঝটিতে গতকাল রাতের সব কথা মনে পড়ে গেল। কোনো মতে কষ্ট করে উঠেই এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল বর্ণালীকে। দেখল কোথাও নেই বর্ণালী। সামনের যে ঘরে কাল আলো জ্বলছিল সেটাও এখন বন্ধ। রীতিমতো জং ধরা একটা তালা ঝোলানো। ঘরের সামনে একটা বাঁধানো ছবি পড়ে আছে, তার কাঁচটা কিছুটা ভাঙা। ছবিটা দেখে চমকে উঠল সুদর্শন। এ তো সাদা কালো বর্ণালীর ছবি, হুবহু এক মুখ, শুধু সাজ পোশাক আলাদা। ছবিটা সঙ্গে নিয়ে ওই ভাঙা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সুদর্শন। উঠোনে বর্ণালী অজ্ঞান হয়ে পড়ে আছেন, দুহাতে আঁকড়ে রেখেছেন টিপাইকে। নিজের ব্যাগ খুলে জলের বোতল পেল, তাতে জল খুব সামান্যই আছে। সেটাই বর্ণালীর মুখে ছেটাতে ওর জ্ঞান ফিরল। আর এক মুহূর্ত নয়, চলুন শিগগির। বর্ণালী টিপাইকে নিয়ে উঠে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো গেটের দিকে ছুটে গেলেন। গেট আজ খোলা। গাড়িতে বসে হাঁপাতে লাগলো দুজনেই। টিপাইয়ের গায়ে প্রবল জ্বর,
একটা হোটেল ভাড়া করে ওদের ঘরে ঢুকিয়ে দিল সুদর্শন। টিপাইকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। খোঁজ করতে করতে একজন বয়স্ক ডাক্তারের নাম শুনে তার বাড়িতেই গেল সুদর্শন। ডাক্তার সবটা শুনলেন। তার বয়স অন্তত 73 বছর। বললেন, বেঁচে ফিরে এসেছেন এটাই অনেক। বাচ্চাটা এখনো ট্রমায় আছে। আমি ওষুধ দিচ্ছি। সুদর্শন আধ ভাঙা ছবিটা ডাক্তারের সামনে দিয়ে বলল, আপনি আপনি চেনেন একে? আমার বাবা চিনতেন। আমি তখন 4-5-এ পড়ি। তখন শুনেছিলাম এক অপরূপ সুন্দরী বাইজি নিয়ে এসেছেন জমিদারের বড় কর্তা। গুঞ্জাবাই নাম। সে সপ্তাহে একবার করে বের হতো জমিদার বাড়ি থেকে। রাস্তায় যাকে পেত তাকেই দান করতো কিছু কিছু। বলতো পাপ ধুয়ে ফেলছি। এই হলো সেই গুঞ্জাবাইয়ের ছবি। এর দুয়ারেই পড়ে থাকতেন জমিদার শশী শেখর। এদিকে বড় বউ রানী একটা বাচ্চার জন্য হাহাকার করতেন। মা ডাক শোনার জন্য ব্যাকুল ছিলেন। পাড়ার ছোট বাচ্চা দেখলেই তাকে জড়িয়ে ধরে বলতেন, আমায় একবার মা বলে ডাকবি? এই বলতে বলতে মাথাটা প্রায় খারাপ হয়ে গিয়েছিল। শশী শেখর নপুংসক ছিলেন, কিন্তু বন্ধা দোষ দেওয়া হলো বড় বউ রানীকে। শেষে এক পূর্ণিমার রাতে বড় বউ রানী একটা সাদা বেনারসি শাড়ি পরে সিঁথির সিঁদুর তুলে হাতের শাখা ভেঙে ঢুকলেন ওই বাইজির ঘরে। গুঞ্জাবাই তখন নাচছিল শশী শেখরের সামনে। বড় বউ রানী নাকি সমান তালে নেচেছিলেন ওইখানে। বলেছিলেন, আমিও পারি পুরুষের মন জয় করতে, আবার আমি খুন করতেও পারি। একই দিনে গুঞ্জাবাই, শশী শেখর আর বড় বউ রানীর দেহ পাওয়া গিয়েছিল ওই ঘর থেকে। ছোট তরফের সবাই এমন ঘটনার পরে বাড়ি ঘর ছেড়ে কলকাতায় পালিয়ে গিয়েছিল। পড়েছিল কজন দারোয়ান আর ওদের বাজার সরকার। তারা শুনেছি রাত হলেই বউ রানীকে দেখতে পেত। তারপর যা হয়, ধীরে ধীরে সবাই চলে গেছিল। আর কয়েকজন না খেতে পেয়ে মরে পড়েছিল ওই বাড়িতে। শহরের এক প্রান্তে বলে ওদিকে কেউ বড় একটা যায় না। কলেজ টাইমে আমরা 2-1বার ওদিক দিয়ে এসেছি, কিন্তু দুপুরেও গা ছমছম করে বলে আর যায়নি। ডাক্তারবাবু ওষুধ বানিয়ে দিলেন। তাহলে রতন এখনো বাড়ি পাহারা দেয় কেন? রতনচন্দ্র নামে ওদের একজন বাজার সরকার ছিল বলে শুনেছি। সে তো ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। কোন রতনের কথা বলছেন বলুন তো? সুদর্শন আর কথা না বাড়িয়ে ফিরে এলো হোটেলে। টিপাই খেয়ে ঘুমাচ্ছে। জ্বরটা সারেনি। ঘুমের ঘোরেই চমকে উঠছে। ওষুধ খাইয়ে দিলেন বর্ণালী। তারপর বললেন, টিপাই ওই মহিলাকে মা বলে ডাকার পরে কি হয়েছিল আপনার মনে আছে? না, মনে নেই। আমি একটা তীব্র পচা গন্ধে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঠিক কি হয়েছিল আমি জানি না। আমাকে হঠাৎ রতন বলল, গুঞ্জাবাই, আপনি চলুন। মা ডাক শুনেছেন বউ রানী, এখনই ছেড়ে দেবেন ওকে। আমি কিছুই না বুঝে দাঁড়িয়েছিলাম। দেখলাম ওই মহিলা কোথায় যেন চলে গেল। আমি টিপাইকে নিয়ে কি করে নিচের উঠোনে এলাম জানি না। গুঞ্জাবাই কে কিছুই বুঝলাম না।
লাঞ্চ করেই আমরা কলকাতা রওনা দেব। এভাবে এভাবে বন্ধুর মতো পাশে থেকো প্লিজ।